আচ্ছা, ফার্স্ট যে কোশ্চেনটা আছে, which of the following did the ERTC merge with on 12 July 1982? অপশন এ হচ্ছে নাবার্ড, অপশন বি হচ্ছে এক্সিম ব্যাংক, অপশন সি হচ্ছে আরবিআই, অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে নাবার্ড। নাবার্ডকে আমরা বলছি। যদি একটু দেখি আমরা, নাবার্ড অলরেডি আমরা জানি যে 12 জুলাই 1982 লাস্ট দিন যেটা আমরা বলছিলাম নাবার্ড সেট আপ হয়েছে। নাবার্ডকে আমরা এগ্রিকালচারাল অ্যাপেক্স ব্যাংক বলে থাকি। তাছাড়াও এটাও বলতে পারি নাবার্ডের ক্ষেত্রে নাবার্ড কিন্তু রুরাল এরিয়ার ডেভেলপমেন্টাল পারপাসে বিভিন্নভাবে সাহায্য করছে, মানে রিফাইন্যান্স করছে, এটা বলতে পারি রুরাল এরিয়া ডেভেলপমেন্টাল পারপাসে নাবার্ড। দেখো, ইট রিপ্লেস দ্য এগ্রিকালচারাল ক্রেডিট ডিপার্টমেন্ট, যেটাকে আমরা এসিডি বলছি, অ্যান্ড রুরাল প্ল্যানিং অ্যান্ড ক্রেডিট সেল, যেটাকে আরপিসিসি বলছি, অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দুটোই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে দুটো ইনস্টিটিউশন। এবং আরেকটা ইনস্টিটিউশন যেটাকে আমরা বলছি এগ্রিকালচারাল রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটারও মেন কাজ ছিল এগ্রিকালচারাল পারপাসে ক্রেডিট প্রোভাইড করা। এই যে অর্গানাইজেশনগুলো আছে, এই অর্গানাইজেশনগুলোকে রিপ্লেস করে আমরা দেখতে পাচ্ছি যে 12 জুলাই 1982-তে 12 জুলাই 1982-তে কিন্তু নাবার্ড সেট আপ হচ্ছে। 12 জুলাই 1982-তে। তো এখানে আমরা যদি দেখি নাবার্ড যে সময়টা সেট আপ হচ্ছে সেই সময় আমরা দেখছিলাম 6th 5-year প্ল্যান চলছে। একটু খেয়াল রাখবে, অনেক সময় চলে আসে কোন 5-year প্ল্যানের টাইম টেনিওরে নাবার্ড সেট আপ হয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি 6th 5-year প্ল্যানের সময় নাবার্ডকে কিন্তু সেট আপ হচ্ছে 1980 to 85, এটা ছিল 6th 5-year প্ল্যানের টাইম টেনিওর। Next question, the concept of poverty concept in India is option A absolute concept, option B relative concept, option C both A and B, option D neither A nor B. Concept of poverty concept in India, তো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ অ্যাবসলিউট পভার্টি, সরি অ্যাবসলিউট কনসেপ্ট এখানে দেওয়া আছে। তো এটাকে আমরা অ্যাবসলিউট পভার্টিও বলতে পারি, কেননা ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিগুলোর ক্ষেত্রে যে ধরনের পভার্টি মেনলি আমরা দেখতে পাই, মানে পভার্টির যে ধরনের কনসেপ্ট আমরা দেখতে পাই, সেই কনসেপ্টকে আমরা কিন্তু বলি অ্যাবসলিউট কনসেপ্ট। অ্যাবসলিউট কনসেপ্ট বলতে কোনটাকে বলছি, বেসিক মিনিমাম নিডস যেগুলো, সেগুলো যখন ফুলফিল হচ্ছে না, মেনলি এই কন্ডিশন আমরা ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে দেখতে পাই, তখন সেই কন্ডিশনকে আমরা বলছি অ্যাবসলিউট পভার্টি। রিলেটিভ পভার্টি কখন বলছি, আমরা দেখতে পাচ্ছি বেসিক মিনিমাম নিডস গুলো ফুলফিল হচ্ছে কিন্তু তার উপরে আর কিছু ফুলফিল হচ্ছে না, মানে আমার যেগুলো চাওয়া আমি সেগুলো হয়তো মিনিমাম যে নিডস গুলো আছে সেগুলোকে আমি ফুলফিল করতে পারছি, তার থেকে বেশি কিন্তু কিছু ফুলফিল করতে পারছি, মানে হতে পারে ইন্টারনেট, হতে পারে টেলিভিশন, হতে পারে ক্লিন হাউস, এই যে জায়গাগুলো এগুলো যখন ফুলফিল হচ্ছে না তখন সেই কন্ডিশনকে আমরা বলে থাকি রিলেটিভ পভার্টি বা রিলেটিভ কনসেপ্ট। এই কনসেপ্টটা মেনলি আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ কান্ট্রির ক্ষেত্রে। ডেভেলপ কান্ট্রির রেসপেক্টে দেখলে রিলেটিভ কনসেপ্ট, ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রির রেসপেক্টে দেখলে অ্যাবসলিউট কনসেপ্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, multi-dimensional poverty index is based on health standard of pupil of a country, educational standard of pupil, living standard of pupil, all of the above. Multi-dimensional poverty index is based on, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বলতে অ্যাকচুয়ালি কি বলছি, আমরা যদি লক্ষ্য করি হিউম্যান পভার্টি ইন্ডেক্স, হিউম্যান পভার্টি ইন্ডেক্সকে রিপ্লেস করে আমরা দেখতে পাচ্ছি 2010-এ, হিউম্যান পভার্টি ইন্ডেক্সকে রিপ্লেস করে আমরা 2010-এ কিন্তু আসতে দেখছি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। এক্ষেত্রে ব্যাপারটা কিরকম হচ্ছে, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে মেন যেগুলো ইন্ডিকেটর হিসাবে দেখেছিলাম
যেমন ধরো লিটারেসি রেট, যেমন ধরো স্ট্যান্ডার্ড অফ লিভিং, যেমন ধরো এখানে আমি দিয়েছি হেলথ স্ট্যান্ডার্ড অফ দ্য পিপল। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে ইন্ডিভিজুয়াল কতটা ডিপ্রাইভড হচ্ছে, কতটা এই এই যে এখানে অপশনগুলো দিয়েছে, হেলথ স্ট্যান্ডার্ড অফ পিপল অফ এ কান্ট্রি, এডুকেশনাল স্ট্যান্ডার্ড অফ পিপল, লিভিং স্ট্যান্ডার্ড অফ পিপল, এই যে জায়গাগুলো আছে এখান থেকে ইন্ডিভিজুয়াল কতটা ডিপ্রাইভড হচ্ছে সেটাকে আমরা কিন্তু দেখছি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের ক্ষেত্রে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এখানে আসছে অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, এটা বলতে পারবে কেউ? অল ট্যাক্সেস কাম আন্ডার রেভিনিউ রিসিপ্ট, ক্যাপিটাল রিসিপ্ট, পাবলিক ডেট, আর হচ্ছে বোথ। বোথ এ এন্ড বি আর কি। অল ট্যাক্সেস কাম আন্ডার, স্যার রেভিনিউ রিসিপ্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ রেভিনিউ রিসিপ্ট। আমরা কেননা আমরা দুটো পার্ট দেখছি অ্যাকচুয়ালি, আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে বাজেট রিসিপ্টের দুটো পার্ট, একটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, একটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্টের আবার দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ রিসিপ্টের আন্ডারে, একটা পার্ট আমরা দেখছি ট্যাক্স রিসিপ্ট, একটা পার্ট আমরা দেখছি নন ট্যাক্স রিসিপ্ট। বাজেট রিসিপ্টের যে রেভিনিউ রিসিপ্টের পার্টটা, সেখানে আমরা দুটো পার্ট দেখলাম, একটা ট্যাক্স রিসিপ্ট, একটা নন ট্যাক্স রিসিপ্ট। আবার আমরা যখন ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে আসছি বাজেট রিসিপ্টের ক্ষেত্রে, তখন আবার তিনটে পার্ট দেখব, একটা হচ্ছে রিকভারি অফ লোনস, একটা হচ্ছে বরোয়িং অ্যান্ড আদার লায়াবিলিটিস, একটা হচ্ছে আদার রিসিপ্ট। এই যে রেভিনিউ রিসিপ্টের যে পার্টটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাজেট রিসিপ্টের ট্যাক্স রিসিপ্টের আন্ডারে পড়ছে, অর্থাৎ মানে এই রেভিনিউ রিসিপ্টের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স রিসিপ্টের পার্টটা পড়ছে। এই ট্যাক্স রিসিপ্ট নন ট্যাক্স রিসিপ্ট দুটো পার্ট পড়ছে রেভিনিউ রিসিপ্টের আন্ডারে। এই ট্যাক্স রিসিপ্টের আন্ডারে আমরা ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্সেশন, যেমন ধরো ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, যে ট্যাক্সগুলো গভর্নমেন্ট কালেক্ট করছে, সমস্ত ধরনের ট্যাক্সেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ রিসিপ্টের পার্ট হিসাবে। The main objective of the International Monetary Fund, যেটাকে IMF বলছি, loans to India is to option A meet the balance of payment, option B increase agriculture production, option C decrease deficit in the union budget, option D improve technology. অপশন এ মিট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। জেনারেলি আমরা যদি দেখি দুটো অর্গানাইজেশন IMF আর ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো IMF কিন্তু যে লোনটা প্রোভাইড করছে সেটা শর্ট টার্ম বেসিসে বা মিডিয়াম টার্ম বেসিসে, শর্ট টার্ম বেসিসে বা মিডিয়াম টার্ম বেসিসে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড লোন প্রোভাইড করে থাকে। আর ওয়ার্ল্ড ব্যাংক যে লোনটা প্রোভাইড করে সেটা প্রোভাইড করে লং টার্ম বেসিসে। IMF এর মেন অবজেক্টিভ হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে লেস ডেভেলপ কান্ট্রিগুলো বা ডেভেলপিং কান্ট্রিগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় কোনোভাবে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে ডেফিসিট দেখা যাচ্ছে এবং ডেফিসিটের গ্যাপটা বাড়তে থাকছে, সেই ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে IMF সেই ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে IMF কিন্তু লোন প্রোভাইড করে থাকে। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে মিট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। Next question, mutual funds are responsible to mobilize savings, boost up exports, substitute হবে এটা, substitute imports, all of this. মিউচুয়াল ফান্ডস, যেটা আমরা বলেছিলাম মিউচুয়াল ফান্ড কার আন্ডারে পড়ছে, মিউচুয়াল ফান্ড পড়ছে ক্যাপিটাল মার্কেটের আন্ডারে। মিউচুয়াল ফান্ডকে রেগুলেট কে করছে? মিউচুয়াল ফান্ডকে রেগুলেট করছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ড পড়ছে ক্যাপিটাল মার্কেটের আন্ডারে, রেগুলেটেড বাই দ্য সেবি। হ্যাঁ বলো। এটা কি ডি হবে? না, ডি হবে না, অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে মোবিলাইজ সেভিংস।
মোবিলাইজ সেভিংস মানে আমার কাছে যে ক্যাপিটালটা আছে আমি সেটাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। আমার কাছে যে ক্যাপিটাল মানে আমার কাছে যে সেভিংসটা আছে সেটা আমার সেভিংসটা আমি আমার থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। এবার মিউচুয়াল ফান্ড কি করছে, মিউচুয়াল ফান্ড আমি যে ক্যাপিটালটা ইনভেস্ট করলাম, আমার হয়তো শেয়ার মার্কেট সম্পর্কে কোনো ধারণা নেই, আমি শেয়ার মার্কেটে কোন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করলে প্রফিট হতে পারে, লস হতে পারে, এরকম কোনো ধরনের আইডিয়া নেই। এরকম অবস্থায় আমার কাছে ক্যাপিটাল আছে, ক্যাপিটালটাকে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম। মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের স্কিম পলিসি থেকে থাকে, বিভিন্ন ধরনের, এক একটা স্কিমের ক্ষেত্রে এক এক রকমের শেয়ারে মিউচুয়াল ফান্ড কি করছে আমার হয়ে কোনো কোম্পানির যে শেয়ারে ইনভেস্ট করছে, বিভিন্ন কোম্পানির শেয়ারে আমার যে ক্যাপিটালটা আমি ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে, যে স্কিমে ইনভেস্ট করছি সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানির শেয়ারে মিউচুয়াল ফান্ড আমার ক্যাপিটালটাকে ইনভেস্ট করছে, বা তার কিছুটা পার্ট গভর্নমেন্টের বন্ডেও ইনভেস্ট করতে পারে। আমাকে বলছে যে একটা সার্টেন টাইম পিরিয়ডের শেষে একটা রিটার্ন পাবে, যে রিটার্নটা জেনারেলি দেখে থাকি যে রিটার্নটা মিউচুয়াল ফান্ড আমাকে পাবে বলে, সেটা কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেটের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। ধরো বললো 10% ইন্টারেস্ট রেট আমি পাবো এক বছরের শেষে, আমি যে ক্যাপিটালটা ইনভেস্ট করেছি তার উপর বেস করে। এবার কি হলো, মিউচুয়াল ফান্ড আমার হয়ে বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট করলো, একটা সার্টেন টাইম পিরিয়ডের শেষে যে প্রফিটটা হলো সেটা মিউচুয়াল ফান্ড আমাকে এক বছরের শেষে যে প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে যে প্রফিটটা হয়েছে সেটাকে আমাকে মিউচুয়াল ফান্ড প্রোভাইড করছে। এবার এরকম কন্ডিশন হতে পারে যে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমি হয়তো ইনভেস্ট করেছি তার থেকে কম অ্যামাউন্টও পেতে পারি। এটা টোটালি যে রিটার্নটা আমাকে বলছে যে মিউচুয়াল ফান্ড পাবো, সেটা কিন্তু সেই অ্যামাউন্টটা আমি নাও পেতে পারি, মানে 10% রিটার্ন আমাকে অ্যাসিওর করছে না, কিন্তু মিউচুয়াল ফান্ড আমি পাবোই। আমাকে পাবো বলছে, ব্র্যাকেটে থাকছে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অর্থাৎ মার্কেটের কন্ডিশনের উপর বেস করে আমি কিন্তু পাবো এই রিটার্নটা, এটা বলে দিচ্ছে মিউচুয়াল ফান্ড। তাহলে এখানে আমি যে মিউচুয়াল ফান্ডে আমার যে ক্যাপিটালটা ছিল সেটা আমার ক্যাপিটালটাকে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, তার মানে এখানে কি হলো, মোবিলাইজ সেভিংস, আমার জায়গা থেকে আমার সেভিংসটাকে আমি আমারটাকে ট্রান্সফার করেছি মিউচুয়াল ফান্ডের কাছে। The growth rate of agricultural sector was negative in a স্যার সেকেন্ড হবে কি এটা? এগ্রিকালচার থার্ড হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা যদি লক্ষ্য করি সেকেন্ডের ক্ষেত্রে আমরা একটু বলে দিই, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের ক্ষেত্রে আমরা এগ্রিকালচারাল সেক্টরের উপর এমফাসাইজ করতে দেখছি এবং এটা সাকসেসফুল একটা প্ল্যান হিসাবে দেখতে পাচ্ছি এই প্ল্যানটার ক্ষেত্রে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে আমরা দেখছি বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রির ওপর এমফাসাইজ করতে, উইদাউট প্রপার ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপর জোর দেওয়া হয়েছিল বলে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা কিন্তু আমরা ফেল করতে দেখছি। থার্ড 5 ইয়ার প্ল্যানে গিয়ে আমরা দেখছি এগ্রিকালচারাল সেক্টর তার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপর দুটোর উপরই কিন্তু এমফাসাইজ করতে, এবং এগ্রিকালচার রিলেটেড বেশ কিছু স্কিম পলিসি আমরা দেখতে পাচ্ছি থার্ড 5 ইয়ার প্ল্যানের ক্ষেত্রে, যেমন ইন্টেন্সিভ এগ্রিকালচারাল ডিস্ট্রিক্ট প্রোগ্রাম 1961-এ, ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম 1965-এ আমরা দেখছি ইন্টেন্সিভ এগ্রিকালচারাল এরিয়া প্রোগ্রাম। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি থার্ড 5 ইয়ার প্ল্যানের সময় গ্রিন রেভলিউশনের ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, ইমপ্লিমেন্ট হয়নি, ইনিশিয়েটিভ, ইমপ্লিমেন্ট বললে 1966 আফটার থার্ড 5 ইয়ার প্ল্যান ডিউরিং দ্য টাইম পিরিয়ড অফ অ্যানুয়াল প্ল্যান বা প্ল্যান হলিডে আমরা বলছি। তাহলে এখানে এগ্রিকালচার রিলেটেড বেশ কিছু স্কিম পলিসি থার্ড 5 ইয়ার প্ল্যানের সময় কিন্তু ইন্ট্রোডিউসড হয়েছে। তা সত্ত্বেও থার্ড 5 ইয়ার প্ল্যানে এগ্রিকালচারাল সেক্টরের গ্রোথ রেট কেন নেগেটিভে চলে গেছিল, এর মেন কারণ হচ্ছে কনজিকিউটিভ দুটো ওয়ার হয়েছিল থার্ড 5 ইয়ার প্ল্যান চলাকালীন সময়। একটা 1962-তে ইন্দো চায়না ওয়ার, 1965-এ ইন্দো পাক ওয়ার, দুটো কনজিকিউটিভ ওয়ার হয়েছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সময় ওয়ারের জন্য বিশালভাবে ইনফ্লেশন দেখা গেছিল আমাদের কান্ট্রিতে, তাছাড়াও ফেমিন হয়েছিল। এই বিভিন্ন কারণবশত ইন্টারন্যাশনাল মার্কেটে অয়েল প্রাইস হাইক হয়েছিল। এই সমস্ত বিভিন্ন কারণবশত আমরা দেখতে পাচ্ছি যে এগ্রিকালচারাল সেক্টরের গ্রোথ রেটটা কিন্তু থার্ড 5 ইয়ার প্ল্যান চলাকালীন সময় নেগেটিভে চলে গেছিল।
নেক্সট হচ্ছে রিসিপ্টস ইন বাজেট ক্যান বি ক্যাপিটাল অর রেভিনিউ, হুইচ অফ দিস ইজ অবলিকলি আর ক্যাপিটাল রিসিপ্ট, লোন রিকভারিজ, প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটস, গ্র্যান্টস, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোডস গিভেন বিলো। কোশ্চেন নাম্বার 8। ক্যাপিটাল রিসিপ্ট। স্যার অপশন ডি এটা। ডিটা তো হচ্ছে এখানে প্রথমে যদি দেখি লোন রিকভারিজ ঠিক আছে ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে, প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটও ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারেই আসছে, কিন্তু গ্র্যান্টস এর যে পার্টটা আছে না, গ্র্যান্টস এর পার্টটাকে আমরা কিন্তু দেখছি নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে যেতে, মানে রেভিনিউ রিসিপ্টের দুটো পার্ট থাকছে, ট্যাক্স রিসিপ্ট আর নন ট্যাক্স রিসিপ্ট। এখানে নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ফিজ, ফাইনস, গ্র্যান্টস, তারপর ধরো পাবলিক সেক্টর ইউনিটস গুলোর যে প্রফিট হচ্ছে সেইগুলোকেও আমরা দেখছি যে সেইগুলোকেও আমরা দেখছি কিন্তু এই নন ট্যাক্স রিসিপ্টের আন্ডারে যেতে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হচ্ছে? কারেক্ট অ্যান্সার আমরা বলছি ক্যাপিটাল রিসিপ্টের আন্ডারে যাচ্ছে 1 and 2 অনলি। লোন রিকভারি পার্টটা যেরকম যাচ্ছে, প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট বা গভর্নমেন্টের ডিফারেন্ট যে স্কিম পলিসি যেগুলো আছে, যেগুলো পোস্ট অফিসের মাধ্যমে সেল করে, বা ধরো গভর্নমেন্টের বন্ড, এই যে পার্টগুলো আছে এগুলোকে আমরা ক্যাপিটাল রিসিপ্টের আদার রিসিপ্টের আন্ডারে দেখছি। আদার রিসিপ্টের আন্ডারে মেইনলি আমরা ডিসইনভেস্টমেন্ট দেখছি, এগুলো বাদ দিয়েও গভর্নমেন্টের স্কিম পলিসি, প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট, তারপর হচ্ছে বন্ড, এই যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছুকে আদার রিসিপ্টের আন্ডারে দেখছি। তো এই 1 and 2 হচ্ছে আর কি। এই যে প্রভিডেন্ট ফান্ডস হচ্ছে পোস্টাল ডিপোজিট, ভেরিয়াস স্মল সেভিং স্কিমস and the government bonds sold to the public as Indira Vikas Potto, Kishan Vikas Potto, market stabilization bonds are also capital receipts. Grants are revenue receipts. Next হচ্ছে what option does the central government not include in the development expenditure? Development grants to states, expenditure on social and community services, expenditure on economic services, defense expenditure. একটু বলে দিই। স্যার অপশন ডি। অপশন ডি, ডিফেন্স এক্সপেন্ডিচার। ডিফেন্স এক্সপেন্ডিচার হচ্ছে নট ইনক্লুডেড ইন দ্য ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। বাদ বাকি স্কিম পলিসি যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপেন্ডিচার যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সব পার্টগুলোকে আমরা কিন্তু ইনক্লুড করছি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। মানে গভর্নমেন্ট যে ইউনিয়ন বাজেটের মাধ্যমে যে যে স্কিম পলিসি অ্যানাউন্স করছে, বা স্টেটগুলোকে ধরো গ্র্যান্টস প্রোভাইড করা হলো, তো সেগুলোকেও আমরা কিন্তু কেন গ্র্যান্টস, স্টেটগুলোকে যে গ্র্যান্টস হচ্ছে প্রোভাইড করছে সেগুলো ডেভেলপমেন্টাল পারপাসেই করা হচ্ছে। সেই গ্র্যান্টসটা নিয়ে স্টেটগুলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করছে বা অন্য কোনো ডেভেলপমেন্টাল পারপাসে কাজে লাগাচ্ছে। তো এই প্রত্যেকটা পার্টকে আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে দেখছি। ডিফেন্সটাকে এসেনশিয়াল এক্সপেন্ডিচার অবশ্যই, কিন্তু এটা ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার ডাইরেক্টলি এটাকে আমরা বলতে পারছি না। নেক্সট হচ্ছে দ্য ইকোনমিক সার্ভে কম্পাইলড বাই অফিস অফ ইকোনমিক অ্যাডভাইসার, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ডি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স। ইকোনমিক অ্যাডভাইসার যদি বলে WPI হোলসেল প্রাইস ইন্ডেক্সের পার্সেন্টেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এইটা হোলসেল প্রাইস ইন্ডেক্সের পার্সেন্টেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা দিয়ে। তাছাড়া ধরো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন
সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা ন্যাশনাল ইনকাম এস্টিমেট করছি, সিএসওর ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করছি। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এনএসএসও যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা পভার্টি পার্সেন্টেজ, তারপর ধরো আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ, এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ, এগুলো এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনের মাধ্যমে আমরা এস্টিমেট করতে পারছি। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। The economic survey is compiled by Department of Economic Affairs, Ministry of Finance. Next হচ্ছে gross budgetary support means. Gross budgetary support means centers contribution to budget expenditure in budget on social scheme, assistance provided by center to 5-year plans, none of the above. এখানে না একটু পুরনো কোশ্চেনটা। গ্রস বাজেটারি সাপোর্ট মিনস, এই যেহেতু আমাদের একটু বলে দিই, যেহেতু আমাদের এখানে 5-year প্ল্যানের কথাটা আছে, প্রেজেন্টলি এটা যদিও এটার কোনো ভ্যালু আর নেই। অ্যাসিস্ট্যান্স প্রোভাইডেড বাই দ্য সেন্টার টু 5-year প্ল্যানস, এটাকে আমরা কিন্তু গ্রস বাজেটারি সাপোর্ট বলছি। এখানে অ্যাসিস্ট্যান্স বলতে 5-year প্ল্যানের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের স্কিম পলিসি অ্যানাউন্স হয়, সেই স্কিম পলিসিতে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছে সেটাকে আমরা বলছি গ্রস বাজেটারি সাপোর্ট, এখানে বলতে চাইছি আর কি। আচ্ছা, devaluation of Indian rupee in terms of US dollar was in the year, কোন year? 2019, 2009, 1981, 1991. Devaluation 91. 1991, কারেক্ট অ্যান্সার অপশন ডি 1991। আমরা পরপর যদি দেখি, একবার ডিভ্যালুয়েশন আফটার ইন্ডিপেন্ডেন্স 1947, নেক্সট যে ডিভ্যালুয়েশন হয়েছিল প্ল্যান হলিডের টাইমে 1966-67, এই টাইম পিরিয়ডটায় দেখতে পাচ্ছি। নেক্সট যে ডিভ্যালুয়েশন আমরা দেখছি, ডিভ্যালুয়েশন অফ রুপি ইন টার্মস অফ ইউএস ডলার আমরা দেখছি 1991, দুবার ডিভ্যালুয়েশন হতে দেখছি। তার আগে 1947 এ একবার, 1966-67 একবার, 1991 এ দুবার ডিভ্যালুয়েশন হতে দেখছি ইন্ডিয়ান রুপিকে। এই ডিভ্যালুয়েশন করার কারণটা কি, কেন করা হয়েছে ডিভ্যালুয়েশন? অ্যাকচুয়ালি ডিভ্যালুয়েশন করার মেইন কারণ হিসেবে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ইন্ডিয়ান রুপি যে ইউএস ডলারের রেসপেক্টে ফল করেছে, মানে ফল করানো হয়েছিল কেন? কারণ হচ্ছে এই যে সময়গুলোতে আমরা ডিভ্যালুয়েশন হয়েছে প্রত্যেকটা টাইম পিরিয়ড যদি লক্ষ্য করি, প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমিতে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা গেছে। তো এই ক্রাইসিসটাকে ওভারকাম করাতে গিয়ে বা আমাদের কান্ট্রিতে ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করাতে গিয়ে ডিভ্যালুয়েশন করানো হয়েছিল ফরেন কারেন্সি, মানে ডলারের রেসপেক্টে আমাদের কারেন্সিকে ভ্যালুকে ফল করানো হয়েছিল। এটা সুবিধাটা কি হয়েছে, এটা অ্যাডভান্টেজটা কি হয়েছে, এটা দেখা যাচ্ছে আমাদের কান্ট্রির যে এক্সপোর্ট, আমি যে প্রোডাক্টগুলো আমাদের কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করছি তার এক্সপোর্টেবল গুডস বা কমোডিটির ডিমান্ডটা কিন্তু ফরেনারদের কাছে বেড়ে গেছে। তাহলে যদি বেড়ে যায় তাহলে আমরা কি দেখতে পারবো, এক্সপোর্ট প্রমোশন হতে আমরা দেখতে পারবো। এক্সপোর্ট যত প্রমোশন হবে তার মানে কি হবে, আমাদের কান্ট্রির গুডস বা কমোডিটির ডিমান্ড ইনক্রিজ করছে, বুঝতে পারছি। ডিমান্ড ইনক্রিজ করলে অটোমেটিক্যালি ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করবে আমাদের কান্ট্রিতে, দেখতে পারবো। তো এই জন্যই কিন্তু মেন অবজেক্টিভটা এটাই ছিল। ডিভ্যালুয়েশন যে বারবার করানো হয়েছিল, বিশেষ করে 1991 এ দুবার ডিভ্যালুয়েশন করানো হয়েছিল, এই সময় ইন্ডিয়ান ইকোনমিতে এমন একটা কন্ডিশন অ্যারাইজ করেছিল যে সিভিয়ার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা গেছিল। ট্রানজাকশন পারপাসের জন্য দেখা গেছিল যে ট্রানজাকশনের জন্য গভর্নমেন্টকে কিন্তু গোল্ডকে ইউজ করতে হয়েছিল। মানে বিশেষ করে যদি লক্ষ্য করি যে আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে কাছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসাবে যে গোল্ড থাকে, সেই গোল্ডকে পর্যন্ত গভর্নমেন্টকে এই সময় ইউজ করতে হয়েছিল। তো সেই কন্ডিশনকে ওভারকাম করতে গিয়ে ডিভ্যালুয়েশন করানো হয়েছিল। আচ্ছা, একটু নতুন টাইপের কোশ্চেন। ব্যাড মানি if not limited in quantity drives good money out of circulation. Which law economics says this? Keynes law, Wagner's law,
গ্রেসামস ল, নান অফ দ্য অ্যাবাভ। এটা জানা আছে কি, নাহলে আমি এটা এক্সপ্লেন করছি। Sir, Gresham's law. এক্স্যাক্টলি, গ্রেসামস ল। কারেক্ট অ্যান্সার অপশন সি, গ্রেসামস ল। এটা অ্যাকচুয়ালি কি, ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট অফ সার্কুলেশন। মানেটা কি, মানেটা হচ্ছে এই যে আমরা যদি ব্রিটিশ পিরিয়ডে দেখি, একটা সময় দেখা গেছিল সিলভার কয়েন, এই যে যে নোট বলো, যে কয়েন বলো, যে মেটালিক, যেগুলো মেটাল দিয়ে যেগুলো তৈরি হচ্ছে বা যে পেপার দিয়ে তৈরি হচ্ছে, তার কোয়ালিটি চেঞ্জ হচ্ছে যেটা, সেটাকেই আমরা বলছি ব্যাড মানি ড্রাইভস দ্য গুড মানি। কোয়ালিটির চেঞ্জটা আসছে কেন? যদি কোয়ালিটি না চেঞ্জ হয়, তাহলে তো গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, তাহলে আমরা একটা কথা বলেছিলাম, দেখবে ফুল বডেড মানি, টোকেন মানি, এরকম বিভিন্ন টার্ম ইউজ করেছিলাম। সব সময় যে কোনো কান্ট্রির গভর্নমেন্ট কিন্তু চাইবে যে কোনো নোট, যে কোনো কয়েনের ক্ষেত্রে ফেস ভ্যালুটা যাতে সব সময় ইন্ট্রিনসিক ভ্যালু বা কমোডিটি ভ্যালুর থেকে বেশি হয়, সেটা কিন্তু যে কোনো কান্ট্রির গভর্নমেন্ট সব সময় কিন্তু চাইবে। তাহলে এই যে মেটালিক, যে যেটা দিয়ে মেটাল, যেটা দিয়ে আর কি কয়েন বলো বা নোট, যে নোটের ক্ষেত্রে যে পেপার দিয়ে নোটটা প্রিন্ট হচ্ছে, এটা আসছে আর কি তৈরি হয়ে, সেইটার যদি কোয়ালিটির আমি একটু চেঞ্জ না করি, তাহলে তো গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে গভর্নমেন্টের লস। তাহলে সময়ের সাথে সাথে এটা আমরা চেঞ্জ হতে দেখতে পাচ্ছি, এইটাকেই আমরা গ্রেসামস ল বলছি আর কি। নেক্সট হচ্ছে, ড্যাশ ওয়াজ এস্টাবলিশড বাই মাল্টিল্যাটারাল ট্রিটি অফ 23 কান্ট্রিজ ইন 1947, WTO, UN, GATT, UNDP। Sir, GATT. হ্যাঁ, এখানে যদি দেখি অপশন সি হচ্ছে গ্যাট হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে 1947-এ আমরা 23টা কান্ট্রির মধ্যে একটা ট্রিটি হচ্ছে বা একটা কন্ট্রাক্ট হচ্ছে। গ্যাটকে কিন্তু আমরা কোনো ধরনের মানে ইনস্টিটিউশন বা কোনো ধরনের অর্গানাইজেশন বলতে পারছি না। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, এটা অ্যাকচুয়ালি একটা মাল্টিল্যাটারাল ট্রিটি, বিভিন্ন কান্ট্রির মধ্যে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড একটা ট্রিটি হিসাবে আমরা গ্যাটকে কিন্তু দেখছি। এই গ্যাটেরই উরুগুয়ে রাউন্ড মিটিংয়ে, গ্যাটের যে মিটিংটা উরুগুয়ে রাউন্ডে হয়েছিল, সেই উরুগুয়ে রাউন্ড মিটিংয়ে গ্যাটের যারা মেম্বার ছিলেন সেই সময়, মানে তার যারা আর কি এই যাদের মধ্যে আর কি কন্ট্রাক্টটা হয়েছিল, তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গ্যাটের ক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন দেখা গেল টোটালি। এই কন্ট্রাডিকশন যাওয়া থেকেই আমরা দেখতে পাচ্ছি গ্যাটকে রিপ্লেস করে 1 জানুয়ারি 1995-এ কিন্তু হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো এই WTO হচ্ছে সেট আপ ইয়ার যদি বলে, তাহলে অবশ্যই হবে 1 জানুয়ারি 1995। আরেকটা খেয়াল রাখবে, কার প্রপোজালে হয়েছিল, মানে একটা দেখবে কোশ্চিন অনেক সময় আসে, ডাঙ্কেল প্রপোজালে আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্যাটকে রিপ্লেস করে WTO হতে। ডাঙ্কেল, আর্থার ডাঙ্কেল অ্যাকচুয়ালি সেই সময় ছিলেন গ্যাটের আর কি হেড হিসাবে। আমরা দেখছি গ্যাটের যিনি প্রধান ছিলেন সেই সময় উরুগুয়ে রাউন্ডে, সেটি হচ্ছেন আর্থার ডাঙ্কেল। What was the projected growth rate of India for fiscal 2020-23 as per IMF? বলে এটা হচ্ছে বলে স্যার এটা 10.9। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা 10.9 আচ্ছা 6.9, হ্যাঁ 6.9 হচ্ছে। Which of the following statement is oblique they are correct regarding expansionary fiscal policy? Expansionary fiscal policy. দু ধরনের ফিসকাল পলিসি বলেছি, একটাকে আমরা বলেছি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, একটাকে আমরা বলেছি এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। এটা কি ওয়ান হবে? এক্স্যাক্টলি ওয়ান হচ্ছে। এক্সপেন্ডিচার ইনক্রিজেস, ট্যাক্স রিডিউসেস।
এক্সপেনশনারি ফিসকাল পলিসির মেন অবজেক্টিভ হচ্ছে রেসেশনারি সিচুয়েশনে ইকোনমিতে মানি সাপ্লাইকে ইনক্রিজ করা। এটা হচ্ছে এক্সপেনশনারি ফিসকাল পলিসির মেন অবজেক্টিভ। তো মানি সাপ্লাই ইনক্রিজ করাতে গেলে গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের পার্টটা ইনক্রিজ করাচ্ছে ইউনিয়ন বাজেটের মাধ্যমে। গভর্নমেন্ট যে স্কিম পলিসি অ্যানাউন্স করছে তার জন্য অ্যালটমেন্ট বাড়াচ্ছে। পাবলিক এক্সপেন্ডিচার গুলো তাতে কি হচ্ছে? ইনক্রিজ করছে, আমরা দেখতে পাচ্ছি। এটা একটা পার্ট। এই এক্সপেন্ডিচার যদি ইনক্রিজ করে ইকোনমিতে, অটোমেটিক্যালি কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়বে বা মানি সাপ্লাই বাড়বে, মানি সার্কুলেশন বাড়বে। এটা আমরা একটা পার্ট হিসাবে দেখছি। আর কমন পাবলিকের উপর যে ট্যাক্সেশনের বার্ডেনটা বসছিল সেটাকে রিডিউস করার চেষ্টা করছে। ট্যাক্স রিডিউসেস, তাতে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ছে বা ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। আর যদি আমরা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির ক্ষেত্রে দেখি, লক্ষ্য করি, তাহলে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি কোন সিচুয়েশনে গভর্নমেন্ট অ্যাপ্লাই করবে? কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি আমরা অ্যাপ্লাই করতে গভর্নমেন্টকে দেখব ইনফ্লেশনারি সিচুয়েশন। যখন ইকোনমিতে ইনফ্লেশন চলবে, ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে গভর্নমেন্ট যে ফিসকাল পলিসি অ্যাপ্লাই করবে সেটাকে আমরা বলবো কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির ক্ষেত্রে, এক্সপেন্ডিচার রিডিউসেস অ্যান্ড ট্যাক্স ইনক্রিজেস, এরকম একটা সিচুয়েশন কিন্তু হবে। মানে ইনফ্লেশনকে রিডিউস করতে গিয়ে মানি সাপ্লাইকে রিডিউস করাতে হবে। মানি সাপ্লাইকে রিডিউস করানো মানে এক্সপেন্ডিচার রিডিউসেস, ট্যাক্স ইনক্রিজেস, ট্যাক্সেশনের বার্ডেনটা বাড়বে কমন পাবলিকের উপর। তাহলে অপশন এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 অনলি। নেক্সট হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং প্রোভাইডেড ফর দ্য পারপাস অফ হাউজিং ডেভেলপমেন্ট। অপশন এ দ্য পারপাস অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। অপশন বি, অপশন সি হচ্ছে ডেভেলপমেন্ট অফ রুরাল ইনফ্রাস্ট্রাকচার। অপশন ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং ইজ প্রোভাইডেড ফর। এটা কি বি হবে? এক্স্যাক্টলি, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং যদি বলে, আমরা পার্টিকুলার কিছু সেক্টরের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরগুলো মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে লোন প্রোভাইড করার ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে থাকে। যেমন ধরো হাউজিং ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, রুরাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে এগুলো বাদ দিয়ে এডুকেশনাল সেক্টরের ক্ষেত্রে লোন প্রোভাইড করতে গিয়ে প্রায়োরিটি দিয়ে থাকে। তারপর ধরো স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, এগুলো আমরা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর আন্ডারে দেখতে পাচ্ছি। Priority sector lending is important role given by the RBI. RBI গাইডলাইন মেনে অবশ্যই এগুলো শিডিউল কমার্শিয়াল ব্যাংক চলে আর কি, যেহেতু এই কারণে বলেছি given by the RBI to the banks for providing a specified portion of the bank's lending to few specific sectors like agriculture and allied activities, micro and small enterprises, poor for housing, student education and other low income groups etc. Next হচ্ছে which among the following correctly denotes the primary deficit? কোনটা? প্রাইমারি ডেফিসিট বলেছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। এক এক করে আসি। রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি রেভিনিউ ডেফিসিট। এই রেভিনিউ এক্সপেন্ডিচার আর রেভিনিউ রিসিপ্টের গ্যাপটাকে আমরা কি বলছি? রেভিনিউ ডেফিসিট। নেক্সট হচ্ছে borrowing বাজেটারি ডেফিসিট প্লাস গভর্নমেন্ট মার্কেট borrowings and liabilities, এটাকে আমরা কি বলছি? আমরা কি বলছি এটাকে? এটাকে হচ্ছে ফিসকাল ডেফিসিট বলছি। ফিসকাল ডেফিসিট কেন? আমরা যদি লক্ষ্য করি ফিসকাল ডেফিসিট ইজ ইকুয়াল টু কি বলেছিলাম? গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট রিসিপ্ট এক্সক্লুডিং
borrowing and other liabilities, government budget expenditure minus ব্র্যাকেটের মধ্যে government budget receipt minus borrowing and other liabilities এর পার্টটা। তাহলে ব্র্যাকেট থেকে এটা বের করলে কি হচ্ছে, গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার মাইনাস গভর্নমেন্ট বাজেট রিসিভ প্লাস বরোইং এন্ড আদার লায়াবিলিটিস। তাহলে গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচার আর গভর্নমেন্ট বাজেট রিসিপ্টের গ্যাপটাকে কি বলছি, বাজেট ডেফিসিট প্লাস বরোইং এন্ড আদার লায়াবিলিটিস। তাহলে অপশন বি হচ্ছে ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। ইন্টারেস্ট পেমেন্টকে আমরা অ্যাকচুয়ালি দেখছি রেভিনিউ এক্সপেন্ডিচারের আন্ডারে, এটাকে লায়াবিলিটি হিসাবে দেখছি। ইন্টারেস্ট পেমেন্টের পার্টটাকে আমরা যদি দেখি এটা কিন্তু লায়াবিলিটি হিসেবে আমরা সবসময় দেখতে পাচ্ছি। তো ফিসকাল ডেফিসিট থেকে ইন্টারেস্ট পেমেন্টের পার্টটা বাদ যাচ্ছে, তো আমরা পাচ্ছি কিন্তু প্রাইমারি ডেফিসিট। কেননা রেভিনিউ এক্সপেন্ডিচার আন্ডারে যে কোনো কিছু থাকুক না কেন, ইন্টারেস্ট পেমেন্ট, স্যালারি, পেনশন, সাবসিডি, প্রত্যেকটা পার্টকে কিন্তু গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটাকে আমরা লায়াবিলিটি হিসাবে দেখি, কেননা ফিউচারে এখান থেকে কোনো অ্যাসেট ক্রিয়েটেড জায়গা থাকছে না বা রিটার্ন পাওয়ার জায়গা থাকছে না। অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। Inflation of an economy can be controlled by adopting surplus budget, implementing monetary policy, reducing government expenditure, all of the above. Question number 90. স্যার অপশন সি। আর কিছু একটু দেখে নাও। স্যার ডি। হ্যাঁ, সি তো হচ্ছে, অপশন ডি হচ্ছে, প্রত্যেকটাই হচ্ছে অল অফ দ্য অল অফ দ্য এখানে যদি আমরা দেখি ইমপ্লিমেন্টিং মানিটারি পলিসি, তাহলে কি হচ্ছে, ডিয়ার মানিটারি পলিসি অ্যাপ্লাই করে আরবিআই ইনফ্লেশনকে কন্ট্রোল করছে। মানিটারি পলিসি দু ধরনের হয় বলেছিলাম, চিপ মানিটারি পলিসি, ডিয়ার মানিটারি পলিসি। তো মানিটারি পলিসি দিয়েছে তো অবশ্যই হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করতে ইউজ হচ্ছে। অ্যাডপ্টিং সারপ্লাস বাজেট হওয়া মানে কি, গভর্নমেন্টের বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা রিডিউসড হচ্ছে নিশ্চয়ই, সারপ্লাস বাজেট হচ্ছে মানে, তো সেক্ষেত্রেও সেটাও ইনফ্লেশন কন্ট্রোল করছে বলা যেতে পারে। রিডিউসিং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটাও হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির আন্ডারে। তো অল অফ দ্য অ্যাবভ হচ্ছে কারেক্ট। নেক্সট হচ্ছে which among the following is obliquely are characterized of stagflation in an economy? Economic slowdown, lower rate of inflation, higher rate of unemployment. স্যার অপশন ডি হবে এটা স্যার। সি হবে। তাড়াতাড়ি দেখুন। সি হবে। সি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে একটু যদি দেখি, stagflation means stagnation with higher rate of inflation. Stagnation with higher rate of inflation. এখানে আছে অ্যাকচুয়ালি লোয়ার রেট অফ ইনফ্লেশন, এটা হবে হচ্ছে হায়ার হবে আর কি। লোয়ার রেট অফ ইনফ্লেশন আছে, তো এটা আমাদের হবে হায়ার রেট অফ ইনফ্লেশন, তাহলে এটা ঠিক হতো স্ট্যাগনেশন উইথ হায়ার রেট অফ ইনফ্লেশন। এবার স্ট্যাগনেশন মানে কি, ইকোনমিক স্লোডাউন, তো ইকোনমিক স্লোডাউন হচ্ছে ডেফিনেটলি। ইকোনমিক স্লোডাউনের জন্যই আমরা হায়ার রেট অফ আনএমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছি। তো 1 and 3 ঠিক আছে, কিন্তু এখানে লোয়ার রেট অফ ইনফ্লেশন ছিল, এটা হায়ার রেট অফ ইনফ্লেশন হবে, 1 and 3 only আর কি। Which of the following measure is obliquely are example of expansionary fiscal policy? কোনটা মনে হচ্ছে, কোনটা বা কোনগুলো এক্সপ্যানশনারি, মানি সাপ্লাই ইনক্রিজ করবে, একটু ভেবে দাও। সি। অপশন সি হচ্ছে ডিক্রিজ ইন ট্যাক্সেশনের বার্ডেনটা রিডিউস হচ্ছে, মানি সাপ্লাই ইনক্রিজ করার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে এক্ষেত্রে। ইনক্রিজ ইন পেনশন, মানি সাপ্লাই ইনক্রিজ করতে পারে। ইনক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, মানি সাপ্লাই ইনক্রিজ করতে পারে। ইনক্রিজ ইন ট্যাক্স রেট, বার্ডেনটা বাড়ছে কমন পাবলিকের ট্যাক্সেশনের, তাহলে কি হবে এক্ষেত্রে
কমন পাবলিকের পারচেজিং পাওয়ারটা কমে যাবে, পারচেজিং পাওয়ারটা আগের তুলনায় কমে যাবে। তাহলে 1, 2 and 3 হচ্ছে। Which of the following is there are different methods of correcting disequilibrium? Correcting disequilibrium in the balance of payment. Question number 22. এ হবে। এ তো হচ্ছে, আর কিছু আছে কিনা দেখো। ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে ডিসইকুইলিব্রিয়াম হলে সেটাকে কারেক্ট করা যাচ্ছে, মানে ডেফিসিটও হতে পারে সেটা। ডি হবে। হ্যাঁ, প্রত্যেকটাই হচ্ছে। এখানে দেখো এক এক করে আসছে। থ্রু ডিভ্যালুয়েশন অর ডেপ্রিসিয়েশন অফ ডোমেস্টিক কারেন্সি। ডিভ্যালুয়েশন মানে আমার কান্ট্রির কারেন্সি ভ্যালু ফরেন কারেন্সির রেসপেক্টে কমছে, মানে $1 = ₹70 ছিল, ডিভ্যালুয়েশন বা ডেপ্রিসিয়েশন হলে সেটা হচ্ছে ₹75 ধরো, তাহলে এটাকে ডিভ্যালুয়েশন বলছি। এর এফেক্টে কি দেখতে পারবো? ডিভ্যালুয়েশন এফেক্টে এক্সপোর্ট কি দেখবো? এক্সপোর্ট, আমি যে গুডস বা কমোডিটি ফরেন কান্ট্রিতে আমার কান্ট্রি থেকে এক্সপোর্ট করছি, সেই এক্সপোর্টটা কি হচ্ছে? এক্সপোর্টটা হচ্ছে চিপার। এক্সপোর্ট চিপার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো? এক্সপোর্ট প্রমোশন হতে দেখবো। আমার যে গুডস বা কমোডিটি যেটা আমি আমার কান্ট্রি থেকে ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করছি সেটা চিপার হচ্ছে, মানে এক্সপোর্ট প্রমোশন হচ্ছে। আর উল্টো দিকে ইম্পোর্ট কি দেখবো? ইম্পোর্ট কস্টলিয়ার, আমি যে প্রোডাক্ট বা ওটা ইম্পোর্ট করছি সেটা আরো দামি হয়ে যাচ্ছে, সেই কারণে ইম্পোর্ট সাবস্টিটিউশন হতে দেখবো। তাহলে এটার রেজাল্টেই এটা হচ্ছে, ডিভ্যালুয়েশনের রেজাল্টেই আমরা দেখতে পাচ্ছি থ্রু ইম্পোর্ট সাবস্টিটিউশন এক্সপোর্ট প্রমোশন। তাহলে এরকম যদি কন্ডিশন হয় তাহলে সেক্ষেত্রে ডেফিসিট যদি থেকে থাকে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে, তাহলে সেই ডেফিসিটের গ্যাপটাকে ফুলফিল করা পসিবল হবে। কারণ এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স অফ ট্রেডের রেসপেক্টে দেখছি, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টেরই তো একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স অফ ট্রেড। যদি আমরা লক্ষ্য করি ব্যালেন্স অফ পেমেন্ট কনসিস্ট উইথ কি বলেছিলাম? কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। ব্যালেন্স অফ পেমেন্টেরই তো একটা পার্ট হিসেবে আমরা বলেছিলাম ব্যালেন্স অফ ট্রেডকে, তাই তো? তো সেই কারণে এই ব্যালেন্স অফ ট্রেডের গ্যাপটাকে ফুলফিল করা পসিবল হলে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রেও ফুলফিল করা পসিবল হচ্ছে, যদি ডেফিসিট থেকে থাকে সেই ডেফিসিটের গ্যাপটা। 1A and B তো অবভিয়াসলি কারেক্ট হচ্ছে। আর অপশন সি যেটা থ্রু ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল, ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল করেও আমরা কিন্তু এই ডিসইকুইলিব্রিয়াম যদি থাকে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে সেটাকে কারেক্ট করতে পারি। তো এখানে তিনটেই এই কারণে কারেক্ট হচ্ছে। Economic liberalization in India. Economic liberalization in India started in the convertibility of Indian rupee. Option A. Option B. Substantial changes in industrial policy started বলেছি কিন্তু started in. Option C হচ্ছে doing away with procedural formalities for foreign direct investment. Economic স্যার liberalization. অপশন বি। Option B. 1991 এ আমরা মেনলি ইকোনমিক লিবারালাইজেশন দেখছি আফটার নিউ ইকোনমিক পলিসি 1991 এ। সাবস্টেন্সিয়াল চেঞ্জেস ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি, এটা কোথায় দেখতে পাচ্ছি? এটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসির ক্ষেত্রে যে চেঞ্জ, মানে রিলাইসেন্সিং যে ব্যাপারটা, 6টা কম্পালসারি ইন্ডাস্ট্রি বাদ দিয়ে বাদবাকি সমস্ত ক্ষেত্রে যে রিলাইসেন্সিং এর ব্যাপার, সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? সেটা আমরা দেখতে পাচ্ছি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। নিউ ইন্ডাস্ট্রিয়াল নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কবে হচ্ছে? এটা টাইম পিরিয়ডটা কবে হচ্ছে? টাইম পিরিয়ডটা হচ্ছে 24 জুলাই
1991, 24th July 1991. LPG model, liberalization, privatization, and globalization was introduced by Dr. Manmohan Singh in 1991 as India was facing problems of depleting reserves. ডিপ্লিটিং রিজার্ভ মানে এই সময় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটাও আমাদের কান্ট্রি কমে গেছিল বিশালভাবে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে দ্য কারেন্সি কনভার্টিবিলিটি কনসেপ্ট ইন ইটস অরিজিনাল ফর্ম originated in Wales Agreement, Bretton Woods Agreement, Taylor's Agreement, none of the above. Currency convertibility, Sir, option B. option B. Bretton Woods এগ্রিমেন্ট 1973 তে আমরা দেখতে পাচ্ছি ব্রেটন হুড এগ্রিমেন্টে কারেন্সি কনভার্টিবিলিটি কনসেপ্টটা ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু এই সময় ফিক্সড এক্সচেঞ্জ রেট সিস্টেম থেকে শিফট করে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেমে গেল, মানে মার্কেট কন্ডিশনের উপর বেস করে একটা কান্ট্রি কারেন্সি আরেকটা কান্ট্রি কারেন্সিতে কনভার্ট হবে। আমরা রুপির কনভার্টিবিলিটি যদি দেখি তাহলে দেখতে পারবো রুপির কনভার্টিবিলিটির ক্ষেত্রে দুটো পার্ট দেখবো, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি রুপির ক্ষেত্রে যদি দেখি এটা কিন্তু 1992-93 থেকে স্টার্ট হয়েছে রুপির ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, এবং ইন্ডিয়ান রুপিকে আমরা বলছি ফুললি কনভার্টেবল। কোনো ধরনের রেস্ট্রিকশন আমরা কিন্তু ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে দেখতে পাচ্ছি না, এই কারণে ইন্ডিয়ান রুপিকে ফুললি কনভার্টেবল বলছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি ক্ষেত্রে রুপিকে আমরা বলছি পার্সিয়ালি কনভার্টেবল। ওভারঅল কারেন্ট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট মিলিয়ে আমরা ইন্ডিয়ান রুপিকে কিন্তু বলছি পার্সিয়ালি কনভার্টেবল। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ব্রেটন উডস এগ্রিমেন্ট। নেক্সট হচ্ছে the Indian rupee is fully convertible in respect of current account of balance of payment, capital account of balance of payment, gold, none of the above. Indian rupee is fully convertible in Sir, one only. হ্যাঁ, একটু আগেই বললাম কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে যেহেতু কোনো ধরনের রেস্ট্রিকশন নেই, কারেন্ট অ্যাকাউন্ট মানে মেইনলি আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটাকে কনসিডারেশনের মধ্যে আনছি। আমাদের কান্ট্রি প্রোডাক্ট ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করছি বা ফরেন কান্ট্রি থেকে ইম্পোর্ট করছি, এক্ষেত্রে আমাদের কান্ট্রি কারেন্সি যখন ফরেন কারেন্সিতে কনভার্ট হচ্ছে বা ফরেন কারেন্সি আমাদের কান্ট্রি কারেন্সিতে কনভার্ট হচ্ছে, কোনো ধরনের রেস্ট্রিকশন আমরা দেখছি না, পুরোটাই মার্কেট কন্ডিশনের উপর বেস করে কনভার্ট হচ্ছে। কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ ফরেন ইনভেস্টমেন্ট, এখানে বিভিন্ন ধরনের যেহেতু রেস্ট্রিকশন আছে, ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা বলছি পার্সিয়ালি কনভার্টেবল। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, 1 অনলি। নেক্সট হচ্ছে who approves the fair and remunerative price of sugarcane, cabinet committee on economic affairs, commission for agricultural cost and prices, directorate of marketing and inspection, ministry of agriculture, agricultural produce market committee কে? Sir, cabinet committee. এক্স্যাক্টলি, অ্যাপ্রুভ বলেছে, হু অ্যাপ্রুভস বলেছে দ্য ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস অফ সুগারকেন, তাহলে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স, অপশন এ হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। তো আমরা অ্যাপ্রুভ যদি বলি শুধুমাত্র সুগারকেন না, অন্য যে কোনো কিছু ক্ষেত্রে আমরা অ্যাপ্রুভ যদি বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই হবে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স। আর যখন আমাদের বলবে রেকমেন্ডেশনের কথা, রেকমেন্ড করছে কে, মিনিমাম সাপোর্ট প্রাইস, প্রকিউরমেন্ট প্রাইস, ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস যেটাকে বলছি আর কি, আর মিনিমাম সাপোর্ট প্রাইস আর কি, এগুলো আমাকে যখন বলছে যে এগুলো রেকমেন্ড করছে কে, রেকমেন্ডেশনের কথা যখন আমাদের মেনশন করা থাকবে তখন আমরা বলবো কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস। Which of the following define depreciation? Destruction of a plant in a fire accident, loss of equipment over time due to wear and tears,
closure of a plant due to labor trouble, closure of a plant due to lockout, কোনটা হবে? স্যার অপশন বি। লস অফ ইকুইপমেন্ট ওভার টাইম ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার্স, অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এখানে বলেছে হুইচ উইথ রেফারেন্স টু ইউনিয়ন বাজেট হুইচ অফ দ্য ফলোইং ইজ অবলিকলি আর কভার্ড আন্ডার নন প্ল্যান এক্সপেন্ডিচার, নন প্ল্যান এক্সপেন্ডিচারের পার্ট হিসাবে আমরা কোনগুলোকে দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে? নন প্ল্যান এক্সপেন্ডিচার বলেছে। প্ল্যান এক্সপেন্ডিচার হলে আমরা বিভিন্ন মিনিস্ট্রির যে স্কিম পলিসি গুলোর জন্য যে গভর্নমেন্টের যে অ্যালটমেন্ট গুলো করা থাকে ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে, সেগুলোকে আমরা প্ল্যান এক্সপেন্ডিচার হিসাবে দেখতে পাই। স্যার সব কয়টাই তো হচ্ছে। হ্যাঁ, এখানে যদি দেখি প্রত্যেকটাই 1 2 3 and 4 প্রত্যেকটাকেই আমরা নন প্ল্যান এক্সপেন্ডিচার হিসাবে দেখছি। ডিফেন্স এক্সপেন্ডিচার, ইন্টারেস্ট পেমেন্ট, স্যালারিজ এন্ড পেনশন, সাবসিডি, প্রত্যেকটা 1 2 3 and 4 নন প্ল্যান এক্সপেন্ডিচারের আন্ডারে পড়ছে। নেক্সট হচ্ছে the national income of a country for a given period is equal to, দুটোর মধ্যে কনফিউশন আসতে পারে, একটু কন্ট্রাডিকশন কোশ্চেন আছে যদি। স্যার অপশন এ টোটাল ভ্যালু অফ, এখানে না টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য ন্যাশনালস, এখানে ন্যাশনালস কথাটা আসছে। আমরা অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমাদের কান্ট্রির মধ্যে টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটি প্রত্যেকটা পার্টকেই কিন্তু ইনক্লুড করছি। আমাদের কান্ট্রিতে যে ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে, তার যে মানিটারি ভ্যালু সেই পার্টগুলোকে আমরা কিন্তু ইনক্লুড করছি ন্যাশনাল ইনকামের মধ্যে। তো আমাদের এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এখানে মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, মানি ভ্যালু যেহেতু এখানে মেনশন করা আছে সেই কারণে অপশন ডিটাকে আমরা এখানে নিচ্ছি আর কি। নেক্সট হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট অ্যান্ড নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস সামটাইমস অ্যাপিয়ারিং ইন নিউজ আর ইউজড ইন রিলেশন টু ব্যাংকিং অপারেশন। ব্যাংকিং অপারেশন। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি যদি দেখি এমএসএফ, আমরা দেখছি এটা কোয়ান্টিটেটিভ মেথডের ক্ষেত্রে, আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসি কোয়ান্টিটেটিভ মেথডের ক্ষেত্রে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট দেখছি। এটা কি, যখন আমরা দেখতে পাচ্ছি যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের প্রয়োজনে আরবিআই থেকে ওভারনাইট বেসিসে লোন নিচ্ছে, সেটাকে আমরা বলছি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট। নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস মানে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে টোটাল যে ডিপোজিট আছে, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, সমস্ত কিছুকে একসঙ্গে আমরা বলছি নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। তো পুরো পার্টটাকে আমরা রিলেটেড টু পুরো এখানে কিন্তু দেখছি ব্যাংকিং অপারেশন। নেক্সট কোশ্চিন, consider the following specific stages of demographic transition associated with economic development. Demographic transition বলেছি, এখানে লো বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট, হাই বার্থ রেট অ্যান্ড হাই ডেথ রেট, হাই বার্থ রেট অ্যান্ড লো ডেথ রেট। Select the correct order of the above stages using the codes given below. Purpose stage wise. স্যার অপশন বি। অপশন বি 2 3 1, হাই বার্থ রেট হাই ডেথ রেট, নেক্সট হচ্ছে হাই বার্থ রেট লো ডেথ রেট, নেক্সট স্টেজ হচ্ছে লো বার্থ রেট লো ডেথ রেট, ডেমোগ্রাফিক ট্রানজিশন যেটা বলছি। নেক্সট হচ্ছে if the interest rate is decreased in an economy, it will
কি করবে, ইন্টারেস্ট রেট যদি কমে যায় যদি ইকোনমিতে, তাহলে সেটাকে আমরা কি বলছি, সেটার ফলে ইম্প্যাক্টটা কি পড়ছে, ডিক্রিজ দ্য কনজাম্পশন এক্সপেন্ডিচার ইন দ্য ইকোনমি, increase the tax collection of the government, increase the investment expenditure in the economy, increase the total savings in the economy, কোনটা মনে হচ্ছে? ইন্টারেস্ট রেট কমে গেলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ইন দ্য ইকোনমি। যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট ধরলাম কমে গেল, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি আমার যে ডিপোজিট আছে তার ইন্টারেস্ট রেট কমে গেলে আমার সেভিংসটা কিন্তু কমে যাবে। এখানে বলেছি ইনক্রিজ দ্য টোটাল সেভিংস ইন দ্য ইকোনমি, সেভিংসটা আমার কমে যাচ্ছে, কিন্তু লোনের ওপর ইন্টারেস্ট রেট আমার যখন কমছে, ইন্টারেস্ট রেট যখন সেটা কমে যাচ্ছে, এরকম সিচুয়েশনে আমি কিন্তু আরো বেশি করে ইনভেস্ট করব। আমার ইন্টারেস্ট রেটটা কমলে আমি কিন্তু সেই টাকাটাকে ব্যাংকে ফেলে না রেখে আমি লোন নিয়ে ব্যাংক থেকে আমি আরো বেশি করে ইনভেস্ট করার দিকে ইনভেস্ট করার দিকে মন লাগাবো। কাজেই এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেটটা কমে গেলে সেক্ষেত্রে কিন্তু ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার ইন দ্য ইকোনমি, অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে a rise in the general price level of prices may be caused by option 1 হচ্ছে an increase in the money supply, 2 হচ্ছে a decrease in the aggregate level of output, 3 হচ্ছে an increase in the effective demand। a rise in the general price level may be caused by কি কারণে প্রাইস লেভেলটা ইনক্রিজ করছে? স্যার অপশন ডি। জি স্যার। অপশন ডি হচ্ছে increase the effective demand, and effective demand যদি increase করে তাহলে জেনারেলি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রাইস লেভেল ইনক্রিজ করছে। a decrease in the aggregate level of output, প্রোডাকশনটা কম হলে আউটপুটটা কমে যাচ্ছে, প্রাইস লেভেল ইনক্রিজ করছে। সেক্ষেত্রে আউটপুট যদি কমে যায়, প্রোডাকশন যদি কম হয় বা সাপ্লাই যখন কম থাকছে, ডিমান্ডটা আমার এক আছে, প্রাইস লেভেল ইনক্রিজ করছে। increase in the money level, মানি সাপ্লাই যখন ইনক্রিজ করছে প্রাইস লেভেল ইনক্রিজ করছে। 1 2 3। নেক্সট হচ্ছে দ্য মাল্টি ডাইমেনশনাল poverty index developed by Oxford Poverty and Human Development Initiative with UNDP support covers which of the following? Deprivation of education, deprivation of education, health, assets and services at household level, purchasing power parity at national level, extent of budget deficit and GDP growth rate at national level। কোনটা হবে? স্যার ওয়ান অনলি। One only. Deprivation of education, health, assets, services at household level। কেননা মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা এমপিআই যেটা বলছি, এটা আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপ পাবলিশ করছে কে? অক্সফোর্ড। এই দুটো একটু খেয়াল রাখবে, অনেক সময় কোশ্চেনে আসে কে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স কোন অর্গানাইজেশন পাবলিশ করছে। অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, আরেকটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ওয়ান অনলি। in which year the headquarter of RBI is moved from Kolkata to Mumbai then Bombay? আমরা আরবি, হ্যাঁ অপশন বি। আমরা আরবিআই সেট আপ হতে দেখছি 1935 ফার্স্ট এপ্রিলে। এটা মুভ করেছে, কলকাতাতে হেড অফিস ছিল, যেটা কলকাতা থেকে মুম্বাইতে মুভ করেছে 1937। which is not a function of RBI, যেগুলো আছে তার মধ্যে কোনটা আরবিআই ফাংশন হচ্ছে না মনে হচ্ছে?
বি। আচ্ছা এখানে এ কোনটা বলছে, এ বি, এটা সি ডি করে দিই। এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অ্যাজুমিং দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস অফ ডেটা রিলেটেড টু ম্যাক্রো ইকোনমিক অফ ইনফ্লেশন, মানে ইনফ্লেশন পার্সেন্টেজ, তারপর ধরো আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ, তারপর এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ, এইগুলো এস্টিমেট কিন্তু আরবিআই করছে না, এগুলো রেসপন্সিবিলিটি আমরা কিন্তু আরবিআই এর ক্ষেত্রে দেখছি না। অপশন সিটা হচ্ছে এখানে নট ফাংশন বলেছে, নট ফাংশনস অফ আরবিআই বলেছে, যেহেতু এটা হচ্ছে আরবি, অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এক সেকেন্ড দাঁড়াও একটু, এটা একটু চার্জে দিতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চিন যেটা আসছি, the existence of a parallel economy oblique the black money ensures increasing productive investment. Option A, option B হচ্ছে ensure better distribution of income and wealth. Option C makes the monetary policies less effective. Option D makes the money economy more competitive. কোনটা মনে হচ্ছে? Existence of parallel economy, black money. Sir, option C. অপশন সি মেক্স দ্য মানিটারি পলিসিস লেস এফেক্টিভ। কেননা ব্ল্যাক মানি বা প্যারালাল ইকোনমি, যখন ইকোনমিতে আমরা দেখতে পাচ্ছি বেশি, তখন সেক্ষেত্রে কিন্তু সেটার কোনো অ্যাকচুয়াল কোনো ডেটা কিন্তু গভর্নমেন্টের কাছে থাকছে না বা সেন্ট্রাল ব্যাংকের কাছে থাকছে না। সেক্ষেত্রে মানিটারি পলিসি লেস এফেক্টিভ, বা ফিসকাল পলিসি বললেও ফিসকাল পলিসিও আমরা বলছি লেস এফেক্টিভ হচ্ছে। mod VAT, যেটার ফুল ফর্ম হচ্ছে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন Sir, option C. 1986, one type of indirect tax। ম্যান ভ্যাট কে আমরা দেখতে পাচ্ছি ম্যানুফ্যাকচারিং ভ্যালু অ্যাডেড ট্যাক্স কে কনভার্ট করে, মানে ট্রান্সফার করে, মানে এটাকে রিপ্লেস করে আর কি আমরা দেখছি 1986 এ আমরা মড ভ্যাট বা মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স হতে। আচ্ছা এটা বলেছিলাম, এটা বলা যাবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, আইডেন্টিফাই রাইট ওয়ান্স। এ হচ্ছে ওয়ান হচ্ছে a double entry system of records of all economic transaction between residents of a country and the rest of the world is called balance of trade. All transaction related to goods, services or income are classified as capital account। কোনটা ঠিক বা কোনটা ঠিক নয়, বা কোনটাই ঠিক নয় কি? কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। এ ডবল এন্ট্রি সিস্টেম of record of all economic transaction between residents of a country and the rest of the world is called balance of trade। এটাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলছি ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ পেমেন্ট এটাকে আমরা বলছি। all transaction related to goods, services or income are classified as ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, এটাকে আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট, এটাকে আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট। অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, কোনোটাই ঠিক নয়, সঠিক নয় আর কি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং has obliquely have occurred in India after liberalization of economic policy 1991? Share of agriculture in GDP increased enormously. Share of India's export in world trade increased. FDI inflows increased.
ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইনক্রিজ এনরমাসলি, কোনটা বা কোনগুলো ঠিক? স্যার অপশন বি। অপশন বি অবশ্যই, কেননা আমরা লিবারালাইজেশন পলিসির ফলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করছি ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, সোজা কথা, বিভিন্ন ধরনের যে রেস্ট্রিকশন গুলো ছিল এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে সেগুলোকে লিবারেল হতে, যেমন ধরো এক্সপোর্টের ক্ষেত্রে যে ট্যারিফটা ইম্পোজ হতো বা ইম্পোর্টের ক্ষেত্রে যে ট্যারিফটা ইম্পোজ হতো সেগুলোকে রিডিউস করা হয়েছে। বা ধরো দেখতে পাচ্ছি ইম্পোর্টের ক্ষেত্রে ধরো যে কোয়ান্টিটি রেস্ট্রিকশন ছিল সেটাকে রিডিউস মানে সেটাকে লিবারেল করা হয়েছে, যে কোটা যেটাকে বলছিলাম সেটাকেও আরো লিবারেল করা হয়েছে। এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যাবতীয় যা কিছু বেরিয়ে আসছিল সেগুলোকে আরো লিবারেল করতে আমরা দেখতে পাচ্ছি। তাতে কি হচ্ছে, share of India's export in world trade increase definitely, FDI inflows increase definitely, for India's foreign exchange reserve increase এটাও definitely, a 1 2 2 3 4, এখানে অপশন বি টা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। কারণ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা ইনক্রিজ হবে যদি দেখি আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ইনক্রিজ হচ্ছে, বা ধরো আমাদের এক্সপোর্টটা ইনক্রিজ হচ্ছে, যত বেশি এক্সপোর্ট ইনক্রিজ হবে তত আমরা দেখতে পারবো যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও ইনক্রিজ হচ্ছে, মানে যেটা আরবিআই এর কাছে আছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হিসাবে থাকে। নেক্সট হচ্ছে what is the real growth rate for financial year 21 মানে এখানে FY21 লেখা আছে, মানে আমাদের বুঝতে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021। আর যখন আমাদের এখানে FY22 লেখা থাকবে, FY22 লেখা থাকবে আমাদের, তখন আমরা কি বুঝবো, তখন আমরা বুঝবো এটা 21-22 as per the survey, 7.7% minus 7.7%, 11.5%, none of the above। রিয়েল গ্রোথ রেট বলেছি, মানে বেস ইয়ার গ্রোথ রেট বলছি, মানে যেটাকে আমরা বলছি জিডিপি গ্রোথ রেট হিসাবে, বা বেস ইয়ার জিডিপি গ্রোথ রেট হিসাবে, রিয়েল জিডিপি গ্রোথ রেট হিসাবে কোনটা? স্যার -7.7। হ্যাঁ, এটা হচ্ছে -7.7% অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে। অ্যাকচুয়াল যে ডেটা আমরা যখন দেখছি 31 মার্চ 2021 পর্যন্ত, যে ডেটাটা মানে আগের ইয়ারের 2020 ফার্স্ট এপ্রিল থেকে, সেটা আমরা দেখছি -7.3% রিয়েল জিডিপি গ্রোথ রেট, এটা অ্যাকচুয়াল। আর ইকোনমিক সার্ভে যদি বলে আমাদের, তাহলে হবে হচ্ছে -7.7%। মেন কারণ কি নেগেটিভে চলে যাওয়ার কারণ? অবভিয়াসলি কোভিড সিচুয়েশন। NDP-FC is equal to GDP-MP plus indirect taxes, GDP-FC minus indirect depreciation, GDP-FC plus economic subsidy, all of this। একটু ভেবে করতে হবে। স্যার এ। না, একটু দেখি, এফসি প্লাস এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, তাহলে আমরা এমপি পাচ্ছি, মার্কেট প্রাইস পাচ্ছি। তাহলে আমরা এখানে এফসি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এমপি মার্কেট প্রাইস মাইনাস এনআইটি দেখছি, মানে মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। তাহলে এটা তো আসছে না, যদি ইনডাইরেক্ট ট্যাক্সও থাকে এটা মাইনাস হবে, এখানে প্লাস আছে, আসছে না। জিডিপিএফসি মাইনাস ডেপ্রিসিয়েশন, জিডিপিএফসি এনডিপিএফসি কোনো চেঞ্জ নেই, দেখো জিডিপি থেকে এনডিপি আসছে, এফসি ডেপ্রিসিয়েশনের পার্টটা বাদ, বি হচ্ছে, এটা তো আসছে না। নেক্সট হচ্ছে which one of the following is included in stock, quantity of money,
Wealth, quantity of wheat stored in a warehouse, all the above. স্টক বলেছে, প্রত্যেকটাই। কোয়ান্টিটি অফ মানি, ওয়েলথ, কোয়ান্টিটি অফ হুইট স্টোর ইন এ ওয়্যারহাউস, অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটাই এখানে বলছি স্টক। In true sense, inflation occurs only in less than a full employment situation. Full employment situation, either in full employment situation or in underemployment situation, none of the above. B. বি, ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশন। কোনো একটা কান্ট্রির ইকোনমিতে যদি যে রিসোর্স আছে সেগুলোকে যদি ফুললি ইউটিলাইজ করে ফেলে কোনো কান্ট্রির ইকোনমি, তারপরে কন্ডিশন হিসাবে আমরা ইনফ্লেশন দেখছি। কেননা সেক্ষেত্রে আর ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশনে কোনো একটা কান্ট্রির ইকোনমি রিচ করে গেলে আর কিন্তু প্রোডাকশন ইনক্রিজ করার স্কোপ থাকছে না। তারপরে যখন আমরা ডিমান্ড ইনক্রিজ করতে থাকছে, সাপ্লাই কিন্তু একই থেকে যাচ্ছে, তাহলে প্রাইস লেভেল ইনক্রিজ করছে, ইনফ্লেশন হচ্ছে। আন্ডার এমপ্লয়মেন্ট মানে আমার কাছে রিসোর্স আছে, আমার কাছে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি থাকার পরেও যখন কোনো ইকোনমি সেই ক্যাপাসিটিকে ইউটিলাইজ করতে পারছে না, তখন সেই কন্ডিশনকে আন্ডার এমপ্লয়মেন্ট। মানে কেউ ধরো কোনো একটা সেক্টরে স্কিলড লেবার ফোর্স, কিন্তু স্কিলড লেবার ফোর্স হওয়া সত্ত্বেও তার যে সেক্টরে কাজ পাওয়ার দরকার সেই সেক্টরে কাজ পাচ্ছে না, বা যে সেক্টরে তার যত টাইমে কাজ পাওয়ার দরকার সেই টাইমের কাজ পাচ্ছে না, এরকম কন্ডিশনকে আমরা আন্ডার এমপ্লয়মেন্ট সিচুয়েশন বলি। এখানে এখানে আইদার ইন ফুল এমপ্লয়মেন্ট অর ইন আন্ডার এমপ্লয়মেন্ট আছে বলেই এটা কিন্তু হচ্ছে না। আন্ডার এমপ্লয়মেন্ট কন্ডিশন মেনলি দেখতে পাওয়া যায় হচ্ছে লেস ডেভেলপ কান্ট্রি আর ডেভেলপিং কান্ট্রিতে এই কন্ডিশনটা দেখতে পাওয়া যায়, ডেভেলপ কান্ট্রিতে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে না। when a when a loan is granted for 1 to 14 days, it is called 1 to 14 days বলেছি, ভালো করে দেখো। মানি মার্কেটের পার্ট হিসাবে বলেছিলাম এটা। কল মানি। কল মানি হলে ওভারনাইট বেসিসে যদি দেখি তাহলে সেটাকে বলছি কল মানি। ওভারনাইট বেসিসে যখন কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক আরেকটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নিচ্ছে, তখন সেই কন্ডিশনকে আমরা বলে থাকি কল মানি। আর 1 to 14 ডেজ বললে তখন আমরা কি বলি, তখন আমরা বলি নোটিশ মানি। অপশন এটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। When too much money chases too few goods, the resulting inflation is called too much money। মানেটা কি, ইকোনমিতে যখন মানি সাপ্লাই ইনক্রিজ করছে, chases too few goods মানে যখন আমরা দেখতে পাচ্ছি শর্টেজ অফ সাপ্লাই, শর্টেজ অফ প্রোডাকশন হচ্ছে। মানি সাপ্লাই ইনক্রিজ করলে এগ্রিগেট ডিমান্ড ইনক্রিজ করছে, টু ফিউ গুডস মানে শর্টেজ অফ সাপ্লাই হচ্ছে, এগ্রিগেট সাপ্লাই আর এগ্রিগেট ডিমান্ডের মধ্যে যে গ্যাপটা তৈরি হচ্ছে, এরকম সিচুয়েশনে ইনফ্লেশন, ডিমান্ড পুল। ডিমান্ড পুল ইনফ্লেশন। টু মাচ মানি চেজেস টু ফিউ গুডস, যখন এরকম থাকবে তখন সেই ইনফ্লেশনকে আমরা বলছি ডিমান্ড পুল ইনফ্লেশন। নেক্সট হচ্ছে which among the following industrial policy resolution oblique the statement was based upon Mahalanobis model of growth। Mahalanobis model of growth এর উপর বেস করে কোনটা হচ্ছে, কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসি? অপশন এ 56। হ্যাঁ, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1950। ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1956 আমরা বলছি মহালানবিস মডেল অফ গ্রোথ এর উপর বেস করে হচ্ছে, যেটাতে পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন্ডাস্ট্রিগুলোর উপর ফোকাস করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এখানে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা তিনটে শিডিউলে ডিভাইড করছি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা 1956 বলছি। ডিফারেন্ট টাইপস অফ মানে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিগুলোকে তিনটে শিডিউলে ডিভাইড করছি, কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে মেইনলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং ইন্ডাস্ট্রিগুলোর উপর ফোকাস করা হয়েছিল। এটাই।
Disadvantage of subdivision and fragmentation of land is are low productivity, difficulties in modernization, wastage of land, all of this. Disadvantage of subdivision or fragmentation of land, এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার অল অফ দিস। লো প্রোডাক্টিভিটি হচ্ছে, ডিফিকাল্টিস ইন মডার্নাইজেশন হচ্ছে, ওয়েস্টেজ অফ ল্যান্ড হচ্ছে, প্রত্যেকটাকেই আমরা কিন্তু এখানে কারেক্ট বলছি। ডিসঅ্যাডভান্টেজ অফ সাবডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড, আমাদের কান্ট্রিতে যদি দেখি মোর দ্যান 80% ফার্মার, মোর দ্যান 80% ফার্মার হচ্ছে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার। তাতে কি হচ্ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ল্যান্ড কিন্তু ফ্র্যাগমেন্টেড আর হচ্ছে স্ক্যাটার্ড। এখানে স্বাভাবিকভাবে যদি দেখি স্মল মার্জিনাল ফার্মারের সংখ্যা 80% এর বেশি হয়, বা যেগুলো ল্যান্ড আছে যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেড স্ক্যাটার হয়, তাহলে স্বাভাবিকভাবেই লো প্রোডাক্টিভিটি দেখবো। মডার্নাইজেশনের যে ব্যাপারটা, সেখানে আমরা একটা ডিফিকাল্টি দেখবো, কেননা স্মল মার্জিনাল ফার্মারদের পক্ষে কস্ট বিয়ার করাটা পসিবল হচ্ছে না, যে কস্টটা বিয়ার করতে হয় মডার্নাইজেশনের জন্য, মডার্ন টেকনোলজি ইউজের জন্য, আপগ্রেডেড টেকনোলজি ইউজের জন্য, এইগুলো পসিবল হচ্ছে না। ওয়েস্টেজ অফ ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি অনেক সময়, ওয়েস্টেজ অফ ল্যান্ড মানে যে আমার যে ক্যাপাসিটি গুলো আছে ল্যান্ডের, সেগুলোকে আমি ইউটিলাইজ করতে পারছি না বলা যেতে পারে। তাহলে এ বি সি তিনটেই এখানে কারেক্ট হচ্ছে। Revenue collected from professional tax and used by the central government, state government, both central and state government, none of this. বলা যাবে? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি state government, correct answer. Revenues collected from professional tax and used by the option B, state government. Next হচ্ছে which committee had, আমরা ব্যাংকিং এর নেক্সট পার্টে গুলো আসবো, which committee had recommended to reduce the value of CRR, cash reserve ratio, and SLR, statutory liquidity ratio, drastically in 1991? Narasimham committee, Chakraborty committee, Rangarajan committee, none of the above. কোন কমিটি? স্যার এ। হ্যাঁ, ব্যাংকিং সেক্টর রিফর্ম কমিটি বলছি। ব্যাংকিং সেক্টর রিফর্ম কমিটি 1, কমিটি 2, দুবার নরসিংহম কমিটি দেখছি, একটা 1991 এ দেখছি আর একটা 1998 নাগাদ দেখছি। তো এই কমিটি ফাইন্যান্সিয়াল মানে যে কন্ডিশনটা, ফাইন্যান্সিয়াল একটা রিফর্মের দিকে জোর দিয়েছিল। সেক্ষেত্রে বলা হয়েছিল যে এই কমিটির রেকমেন্ডেশনে ইকোনমিতে যাতে মানি সাপ্লাইটা আরো বেশি করে ইনক্রিজ করানো যায়, তো এই জন্য রিডিউস করার কথা বলা হয়েছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও বা স্ট্যাচুটরি লিকুইডিটি রিকোয়ারমেন্ট বা রেশিও রিডিউস করার কথা বলা হয়েছে ড্রাস্টিক্যালি। তো অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, নরসিংহম কমিটি। The finance commission is option A, an organization to find out financial resources for financing 5-year plan, a constitutional body appointed by the president every 5 years to review center state financial relationship, an organization to find out financial resources for financing 5-year plan, a permanent body to supervise center state financial relationship. বলা যাবে অপশন কোশ্চেন নাম্বার 51 ফাইন্যান্স কমিশন ইজ। স্যার অপশন বি। Option B, obviously. A constitutional body appointed by the president every 5 years to review center state financial relationship. Every 5 year বলেছি, কনস্টিটিউশনাল বডি বলেছি কেন? কারণ হচ্ছে ফাইন্যান্স কমিশনের কথা আর্টিকেল নম্বর 280, আর্টিকেল 280 তে ফাইন্যান্স কমিশনের কথা মেনশন করা আছে, আমরা দেখতে পাচ্ছি।
আর্টিকেল 280 তে এটা আমরা দেখছি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট এভরি 5 ইয়ার্স, সেন্ট্রাল স্টেট ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ, এটা আমরা দেখছি। তাহলে অপশন বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। Indian currency is totally convertible in capital account, partly convertible in capital account, not convertible in capital account, none of the above. আরে না, ক্যাপিটাল অ্যাকাউন্টের কথা বলেছি। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্টলি হচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট বললে টোটালি হবে, টোটালি কনভার্টেবল ইন কারেন্ট অ্যাকাউন্ট। ইন্ডিয়ান কারেন্সি পার্টলি কনভার্টেবল। ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে মানে ফরেন ইনভেস্টমেন্ট গুলো তো অ্যাকচুয়ালি দেখছি ডিফারেন্ট টাইপস অফ ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, লং টার্ম বেসিসে বা শর্ট টার্ম বেসিসে যে ধরনের ইনভেস্টমেন্ট গুলো, যে ধরনের ফরেন ইনভেস্টমেন্ট গুলো আমাদের কান্ট্রিতে হচ্ছে, সেগুলোকে বলছি ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে পড়ছে। এক্ষেত্রে কিছু যেহেতু রেস্ট্রিকশন আছে, সেই কারণে এটাকে আমরা বলছি ইন্ডিয়ান কারেন্সি ইজ পার্টলি কনভার্টেবল ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো মোটামুটি আজকে এই অবধি ছিল। তো এই অবধি আজকে থাকলো তাহলে। ওকে।